নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের একটি অন্যতম চরিত্র বিপ্রদাসকে নিয়ে। বিপ্রদাস একটি বহু বিতর্কিত চরিত্রও বলা যায়। রবীন্দ্র সাহিত্য ধারায় যোগাযোগ উপন্যাসে বিপ্রদাস মনুষ্যত্বের প্রতিনিধি, আদর্শের প্রতিনিধি, উদারতার প্রতিনিধি, মানবিকতার এক মূর্ত প্রতীক বলা যেতে পারে বিপ্রদাসকে। এখানে আমরা দেখব যে বিপ্রদাস কেমন ধরনের চরিত্র। আমরা জানি যোগাযোগ উপন্যাসের মূল যে ঘটনাটা সেটা অবশ্যই কুমুদিনী আর মধুসূদনকে নিয়ে। কুমুদিনী আর মধুসূদনের দাম্পত্য সম্পর্কের যে সংকট, তাদের চরিত্রের যে বৈপরীত্য, সেখান থেকেই উপন্যাসটার মূল যাকে বলা যেতে পারে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। কুমুদিনী আপাদমস্তকভাবে একটা রুচিশীল আধুনিক ব্যক্তিত্বময়ী নারী, আর মধুসূদনের মধ্যে সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে মধুসূদন কিন্তু আপাদমস্তক একজন বণিকতন্ত্রের কাঠামোই তৈরি করা একটা মানুষ, যে অর্থ ছাড়া কিছুই বোঝে না, যার কাছে ভালোবাসাটাও ওই জোর করে ক্ষমতা দিয়ে অর্থ দিয়ে আদায় করে নেওয়া যায়। পুরুষতান্ত্রিক আধিপত্যের একটা পূর্ণ প্রকাশ আমরা দেখতে পাবো মধুসূদনের মধ্যে। যে মধুসূদন অনেকটা ওই রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকের ওই বলা যেতে পারে বিক্রমদেব চরিত্রের মতো, যাদের মনে হয় যে ভালোবাসাকে জোর করে পাওয়া যায়, নারীর হৃদয়কে বোধহয় ক্ষমতা দিয়ে, প্রতাপ দিয়ে, সম্পদের আধিপত্য দিয়ে জয় করে নেওয়া যায়। কিন্তু সেটা তো আর সম্ভব হয় না, কারণ আমরা জানি যে আমাদের কুমুদিনী বলতে পারে এমন কিছু আছে যা সন্তানের জন্য বিসর্জন দেওয়া যায় না। সেটা কি? সেটা হচ্ছে নারীর ব্যক্তিত্ব, নারীর আত্মসম্মান, নারীর মানুষ হিসেবে নিজস্ব আইডেন্টিটি। সেও যে এই সমাজে পুরুষতন্ত্রের অঙ্গুলি হেলনে পরিচালিত একটি পুতুল নয়, তারও যে একটা নিজস্ব বক্তব্য আছে, সেটাই সে বোঝাতে চায়। এবার যে প্রসঙ্গটা আসছে যে এত কথা বলার দরকার কি, আসলে মনে রাখতে হবে যে একটি উপন্যাসের মূল সমস্যা বা মূল চরিত্রগুলোকে আমরা তো তাকিয়ে দেখি তারা কি বলছে, তাদেরকে দিয়ে রবীন্দ্রনাথ কি বলাতে চাইছেন, কোন চরিত্রটাকে একটি ব্যক্তিত্বময় চরিত্ররূপে আঁকছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বুঝতেই পারি যে এই উপন্যাসের কেন্দ্রে রয়েছেন অবশ্যই আমাদের কুমুদিনী, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই কুমুদিনী যে কুমুদিনী হয়ে উঠল, কুমুদিনী যে এটা বলবার সাহস দেখালো যে এমন কিছু আছে যা সন্তানের জন্যও বিসর্জন দেওয়া যায় না, এই বলবার শক্তিটা সে কোথা থেকে পেল, এই প্রেরণাটা কোথা থেকে পেল? এই প্রেরণাটা কিন্তু সে পেয়েছে তার দাদা বিপ্রদাসের থেকে। কারণ বিপ্রদাস চরিত্র সম্পর্কে প্রথম কথাই হচ্ছে বিপ্রদাস একজন উদার, একজন নির্ভীক, একজন মনুষ্যত্বের প্রতিনিধি। বিপ্রদাসের জীবনটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো অনেক কষ্ট সে মুখ বুজে সহ্য করেছে। তার চরিত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সর্বংসহা ধরিত্রীর মতোই তার মধ্যে একটা সব কিছু সহ্য করার গুণ রয়েছে, উদারতা রয়েছে। প্রতিকূল সময়ের মধ্যেও স্থির থাকবার মতো একটা মানসিক বল তার মধ্যে রয়েছে। কী রকম রয়েছে আমরা দেখেছি যে বাবা মার মৃত্যুর পর অন্য বোনেদের বিবাহ হয়ে গেছে, এই মুহূর্তে ছোট বোন কুমুদিনী রয়েছে, তাকে সৎপাত্রে পাত্রস্থ করার ভাবনা তার ছিল। তার ভাই সে বিদেশে ব্যারিস্টারি পড়তে যাচ্ছে, সেখানে গিয়ে টাকার নয়ছয় করছে, টাকা চেয়ে পাঠাচ্ছে, প্রয়োজনে নিজের সম্পত্তি, তার সম্পত্তির তার ভাগের অংশটুকু সে বিক্রি করে দিতে বলছে। এই অবস্থায় ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব না করে নিজের ভাগের অংশটাকে পত্তনি দিয়ে সেই টাকা সে পাঠাচ্ছে। আমরা বুঝতে পারি পরিবারের সকলের প্রতি তার কতখানি দায়িত্ব, কর্তব্যবোধ, যেন সেই শ্রীরামচন্দ্রের মতোই পরিবারের সকলের প্রতি তার একটা দায়িত্ব, কর্তব্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যালেন্স করে চলবার একটা চরিত্র বল আমরা বিপ্রদাসের মধ্যে লক্ষ্য করব। কুমুদিনীকেও উপযুক্ত পাত্রে পাত্রস্থ করা হয়তো তার ইচ্ছে ছিল, কিন্তু ঘটনাচক্রে মধুসূদনের স্ত্রী কুমুদিনী, সেখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করব যে কুমুদিনী তার চরিত্রের যে দৃঢ়তা, যে চরিত্র বল, সেটা কিন্তু সবটাই বিপ্রদাসের দান। কীরকম দান না, এই যে কুমুদিনী মধুসূদনের ঘরে গিয়ে তার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, আর পাঁচজনের মতো নিজেকে সন্তানের জন্ম দেওয়ার একটা যন্ত্ররূপে নিজেকে ভাবতে পারছে না। মধুসূদন যেভাবে কুমুদিনীকে দেখতে চায়, কুমুদিনী যে তার থেকে আলাদা হয়ে নিজের আইডেন্টিটিটা তৈরি করতে চাইছে, এই প্রেরণাটা সে কোথা থেকে পাচ্ছে না? তার দাদার কাছ থেকে। সত্যিই তো তার দাদার মতো দাদা আমাদের পরিবারে, আমাদের সমাজে সত্যি একটু মেলাভার। কারণ মেয়েদের বিবাহের পর তারপর তার সংসারে গিয়ে তার কী সমস্যা হচ্ছে না হচ্ছে, এটা আমাদের সমাজ খুব একটা দেখে না। বিশেষত দাদার পক্ষে তো বোনের বিবাহ দিয়ে একেবারে হাত পা ঝাড়া দেওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম যে বিপ্রদাস যখন জানতে পারল যে মধুসূদনের চরিত্র দোষ আছে, তখন মধুসূদনের প্রতি সে কিন্তু রেগেও যাচ্ছে।
মধুসূদনের চরিত্রকে সে মেনে নিচ্ছে না। এটাও যেমন আমরা লক্ষ্য করছি, তেমনি আমরা এটাও দেখতে পাচ্ছি যে বোন হিসেবে দাদার বোনের প্রতি যে দায়িত্ব সেটাকেও সে কেমন করে পালন করছে। বিবাহ হয়ে গেছে বলে যে আর উপায় অন্য নেই, এখন তার বোন কুমুদিনীকে স্বামীর ঘরেই থাকতে হবে, এটা কিন্তু সে কখনোই বলছে না। প্রয়োজনে সে তার বাড়িতেই থাক, দাদার বাড়িতেই থাক, সেটাই সে চাইছে। এই যে বোনের অপমান হয় যে পরিবারে, যে সমাজে, সেখানে বোনকে জোর করে বিয়ে হয়ে গেছে বলে তাকে সেখানেই সমস্ত কষ্টকে মুখ বুজে সহ্য করে থাকতে হবে, এটা কখনোই কিন্তু বিপ্রদাস চায় না। তাই আমরা দেখতে পাবো যে দৃঢ়তা, চরিত্র বল আমরা আমাদের কুমুদিনী চরিত্রের মধ্যে পাবো, তার সবটাই আসলে বিপ্রদাসের দান। বিপ্রদাস দেখেছিল তার জীবনে তার মাকে এই পুরুষতান্ত্রিক আধিপত্যের শিকার হয়ে মুখ বুজে সারা জীবনটা কাটিয়ে ফেলা, সেইটা অন্তত তার বোন যাতে না সহ্য করতে হয়। সে শুধু তার বোনকে নিজের বোন দেখছে না, সেই বোন যেমন এই পুরুষতান্ত্রিক সমাজে নারী হিসেবে তার নিজস্ব আত্মসম্মান, নিজস্ব আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, মানুষ হিসেবে নিজস্ব আইডেন্টিটি নিয়ে বাঁচবে, তেমনি আর 5 জন তারই বোনের মতো যে বোনেরা আমাদের সমাজে রয়েছে, তারাও তাদের মাথা উঁচু করে বাঁচুক, নিজের অধিকার নিজেরা জয় করে নিতে পারুক। এটা কিন্তু বিপ্রদাস চরিত্রের একটা বড় দিক। বিপ্রদাস চায় এই সমাজে প্রত্যেকটা নারী তার নিজের মর্যাদা, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুক। খুব মজার বিষয় একটা দিকে আমরা দেখতে পাই যে বিপ্রদাস তার বোনকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছে, তাকে সাহিত্যের পাঠ দিয়েছে। এই সাহিত্য কি করেছে না, মধুসূদনের থেকে কুমুদিনীর চরিত্রগত পার্থক্যটাকে তৈরি করেছে। কুমুদিনীর মধ্যে যে রুচিশীলতা আমরা লক্ষ্য করব, যে ব্যক্তিত্বের প্রকাশ আমরা লক্ষ্য করব, সেটার মধ্যে তার সাহিত্য পাঠের ছাপ আছে। সাহিত্য তো আমাদেরকে মানুষ করে তুলতে সাহায্য করে, সাহিত্য তো আমাদেরকে জীবনের সঙ্গে ঘনিষ্ঠ হতে সাহায্য করে, জীবনের পাঠ দেয়, কেমন করে বাঁচা উচিত নিজের সম্মান নিয়ে সাহিত্য কিন্তু সেটাও পাঠ দেয়। ফলে সাহিত্য পাঠ করাচ্ছে আমাদের বিপ্রদাস কুমুদিনীকে, এটাও যেমন সত্য, তেমনি আরও একটা মজার বিষয় হচ্ছে যে কুমুদিনীকে সে বিপ্রদাস বন্দুক ছোঁড়া মানে সেটাকেও শেখাচ্ছে। এখানে একটা মজার বিষয়, এই যে সাহিত্য পাঠও যেমন করাচ্ছে তেমনি বন্দুক ছোঁড়াও শেখাচ্ছে। তার মানে কি, বন্দুক ছোঁড়াটার মধ্য দিয়ে একটা প্রতিকায়িত রূপ আমাদের কাছে উঠে আসে যে তার বোন যেন শুধু সাহিত্য পাঠ করে নিজের চরিত্রটাকে কোমল করে না ফেলে, যেন সব কিছুকে মুখ বুজে সহ্য করে শুধু একজন রুচিশীলা কোমলা প্রকৃতির নারী হয়ে না বাঁচে। বন্দুক ছোঁড়াটা কিন্তু তার চরিত্রের দৃঢ়তার দিক থেকে নির্দেশ করে, অর্থাৎ প্রয়োজনে গর্জে উঠতেও যেন তার বোন পারে, সেই শিক্ষাই তাকে দিয়েছে আমাদের বিপ্রদাস। তাই একই সঙ্গে সাহিত্য পাঠ এবং বন্দুক ছোঁড়াই দুটোর দ্বন্দ্বটাকে কেমন একটা চমৎকার একটা চরিত্রের মধ্যে সহাবস্থান ঘটিয়েছে, এবং সেইভাবেই কুমুদিনী চরিত্রটা আমাদের কাছে বিকশিত হয়েছে। এবং শেষ পর্যন্ত অবশ্য আমরা দেখব যে এই অসৎ চরিত্রের স্বামী অর্থাৎ মধুসূদনের ঘরে কুমুদিনী কাটিয়ে দুঃখ এটা চায়নি, কিন্তু ঘটনাচক্রে আমরা দেখতে পাই কুমুদিনী সন্তান সম্ভবা, সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে, তার পিতৃপরিচয়ের মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত স্বামীর ঘরে পাঠাতে হয় বোনকে। কিন্তু যাবার আগে সে চমৎকার একটি কথা বলে তাকে, যে আদর্শ নিয়ে, যে ভাবনা নিয়ে, যে চরিত্র বৈশিষ্ট্য নিয়ে এতদিন আমাদের কুমুদিনী বাঁচতে চেয়েছে, সেই চরিত্র, সেই আদর্শ, সেই বলা যেতে পারে নীতির দিক থেকে বা সেই আদর্শের পথ থেকে যেন কখনো আমাদের কুমুদিনী না সরে আসে, কুমুদিনী যেন তার জীবনের আদর্শের পথেই চলতে পারে, এই ভাবনাটা কিন্তু তার মনে যাবার আগে শিখিয়ে দেয় বিপ্রদাস। এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, এই যে কুমুদিনী একদা বলেছিল যে এমন কিছু আছে যা সন্তানের জন্য বিসর্জন দেওয়া যায় না, যদিও শেষ পর্যন্ত সন্তানের জন্যই তাকে আবার স্বামীর ঘরে ফিরতে হয়, কিন্তু মনে রাখতে হবে সন্তানের জন্যই সে স্বামীর ঘরে ফিরছে, স্বামীর অত্যাচার সে কখনো সহ্য করবে না, সন্তানের মুখ বুঝে সে সহ্য করছে স্বামীর ঘরে ফিরে যাওয়াটুকুই, কিন্তু কখনোই ওই দুশ্চরিত্র স্বামীকে মেনে নেওয়া, তাকে পতির আসনে বসিয়ে স্বামী সেবা করা, এই ভাবনায় অন্তত আমাদের কুমুদিনী কখনো চলবে না। যদি কোনোদিন মধুসূদন তার চরিত্র বদলায় তাহলেই হয়তো সম্পর্কটা আবার ঠিক হবে, কিন্তু শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়েই সে ফিরে যাচ্ছে, দাদার আদর্শে সে বিশ্বাসী, নিজেকে কখনো খাটো করবে না, এই সম্ভাবনা কিন্তু আমাদের পাঠকের মনে তৈরি করে দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ফলে আপাতভাবে মনে হতে পারে যে মধুসূদন নারীদেরকে নিয়ে, নারীরাই সমাজে মর্যাদা পাক, এই যে ভাবনাটা সে পোষণ করেছিল তার বোনকে মাধ্যম করে, তার সেই ভাবনা হয়তো বাস্তবে ফলপ্রসূ হলো না, কিন্তু কোথাও যেন তার সম্ভাবনা, তার বীজটুকু আমাদের মনের মধ্যে সঞ্চারিত হলো, সেই সম্ভাবনা একদিন ফলবে। এবার যে কথা বলতে ইচ্ছে করে যে
বিপ্রদাস চরিত্রটাকে নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য রয়েছে। অনেকেই মনে করেন যে বিপ্রদাস চরিত্রটা খুব একটা বাস্তব চরিত্র নয়, এটা একটা আদর্শ নিয়ে বাঁচা চরিত্র, যেরকম চরিত্র আমাদের সমাজে দেখা যায় না। এখানেই সমস্যা যে রবীন্দ্রনাথ কিন্তু একটা আটপৌরি চরিত্র বা চোখে দেখা যায়, খুব সহজেই পাঁচজনের সঙ্গে মিলে যায়, সহজলভ্য এমন চরিত্র খুব একটা তৈরি করেননি। বরং পাঁচজনের থেকে আলাদা, স্রোতের বিপরীতে হাঁটা মানুষ রবীন্দ্র সাহিত্যে বারবার আছে। আসলে আমাদেরকে মনে রাখতে হবে, মানুষ যে পরিচয়টা, সে তো কিছু আদর্শ, কিছু স্বপ্ন, কিছু জীবনের নীতি নৈতিকতা, কিছু বিশ্বাস, কিছু স্বপ্ন নিয়েই একটা মানুষ তৈরি হয়। সেই স্বপ্ন বাস্তবে কতখানি পূর্ণ হলো না হলো তার থেকেও বড় কথা, সেটা স্বপ্নটা দেখাটাই তো মানুষের পরিচয়। ফলে সেই স্বপ্নগুলো যতই বাস্তবে কতখানি পূর্ণ হলো বা হলো না, তার থেকেও সেটার নিরিখে কখনো মানুষটাকে বিচার করা যায় না। স্বপ্নটা যদি জীবনেরই সত্য একটা দিক হয়, তাহলে সেই স্বপ্ন দেখা মানুষটাকেও সত্য বলে মানতে হবে। সব মানুষ তো একরকমভাবে স্বপ্ন দেখে না। পাঁচজন এক পথে চলেছে বলে একজন অন্য পথে হাঁটবে না, তা তো নয়। ফলে তার ভাবনাগুলো পাঁচজনের সঙ্গে মিলছে না বলেই সেটা অবাস্তব হতে পারে না, সেটাও বাস্তব। এবং তাকে ঘিরে যে চরিত্রটা তৈরি হচ্ছে সেটাও বাস্তব। আসলে আমাদেরকে মনে রাখতে হবে, সাহিত্য জীবনকে নিয়েই, মানব চরিত্রকে নিয়েই, আর মানব চরিত্র বহু বিচিত্র ভাবনায় আলোড়িত হয়। ফলে পাঁচজন এক রাস্তায় হেঁটেছে বলে বিপ্রদাস যে স্বপ্ন দেখবে না, সে যে একটা আদর্শ সমাজের স্বপ্ন দেখবে না, যে সমাজে পুরুষতান্ত্রিক অঙ্গুলি হেলনে আমাদের নারীরা, আমাদের কুমুদিনীরা হাঁটবে না, তারা তাদের নিজেদের অধিকার বুঝে নেবে। ফলে তার স্বপ্নটা কতখানি বাস্তবায়িত হলো, তার নিরিখে তার চরিত্রের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা কখনো উচিত নয়। বরং সে বাস্তব, অধিকতর বাস্তব, সেই বাস্তবতা আমাদের জীবনে ফিরে আসুক, এটাই কোথাও যেন রবীন্দ্রনাথ প্রত্যাশা করেন। আমাদের সাহিত্য চর্চার ধারায় শরৎচন্দ্রের কথা মনে পড়ে, যে শরৎচন্দ্র সম্পর্কে অনেক সমালোচক বলেন যে শরৎচন্দ্র নিজে নারীকে যতখানি বুঝতেন, নারী নিজেও নিজেকে ততখানি বুঝতেন না। শরৎচন্দ্র তার লেখনের মধ্য দিয়ে বারবার নারীকে তার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। নারীর আপাত নানা তুচ্ছতার মাঝেও যে মহৎ গুণগুলো তার মধ্যে ঈশ্বর সঞ্চার করে দিয়েছেন, সেই গুণগুলোর সন্ধান করেছেন। এই যেমন শরৎচন্দ্র একটা আদর্শ স্বপ্ন নিয়ে চললেও শরৎচন্দ্রের লেখনী তো কখনো অবাস্তব হয়ে যায় না, এগুলোও তো আমাদেরকে সন্ধান করতে হয়। আমাদের মনে হয় যে সেই রকম শরৎচন্দ্র যেমন একটা আদর্শ নিয়ে চলেন, আমাদের এই উপন্যাসে বিপ্রদাস সেরকমই একটা আদর্শ এবং স্বপ্ন নিয়ে চলা মানুষ। তার চরিত্র নিয়ে কখনো বাস্তবতা নিয়ে কখনো প্রশ্ন তোলা ঠিক নয়। এবং যে কথা শেষে বলতে হয় যে এই বিপ্রদাস এই উপন্যাসের একটি অন্যতম চালিকা শক্তি। নাটক উপন্যাসের নায়ক নায়িকার যে জীবন, তাতে যে দাম্পত্য সংকট তৈরি হচ্ছে, সবটার পেছনে কোথাও যেন আমাদের বিপ্রদাসের একটা বিরাট ভূমিকা রয়েছে। আসলে যে কথা বলতে হয় যে আমাদের জীবনটা কিছুটা কংক্রিট রিয়েলিটি আর কিছুটা অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি নিয়ে তৈরি হয়। কংক্রিট রিয়েলিটি হচ্ছে সেই রিয়েলিটি যে রিয়েলিটির মধ্যে বেশিরভাগ মানুষ হাঁটে, আর অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটি হচ্ছে সেই রিয়েলিটি যেখানে ব্যতিক্রমী মানুষ হাঁটে। অবশ্যই ব্যতিক্রম নিয়ে জীবন নয়, কিন্তু ব্যতিক্রমেরও মূল্য আছে। বিপ্রদাস তেমনই এক চরিত্র, আদর্শের প্রতিনিধি, সে মনুষ্যত্বের প্রতিনিধি, সে উদারতার প্রতিনিধি, এবং সে আমাদেরকে স্বপ্ন দেখায়। এবং তাকে ঘিরে কুমুদিনীরা নতুন করে স্বপ্ন দেখে, পুরুষতান্ত্রিক আধিপত্যের বিরুদ্ধে নিজেদের কথা নিজেরা বলবার অধিকার বা মনের জোরটুকু তারা যেন পায়। এভাবেই কিন্তু আমরা বিপ্রদাসকে ভাবতে পারি এই উপন্যাসের অন্যতম চালিকা শক্তিরূপে। তো আজকের আলোচনা আমাদের বিপ্রদাসকে নিয়ে এখানে সমাপ্ত। আমরা পরবর্তী আলোচনায় আরও অন্যান্য প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্য চর্চার গ্রুপে সকলকে থাকার জন্য ধন্যবাদ জানাই।